আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ট্রাভেল ব্লগে। আজ আমি ট্রাভেল করব সরকার ট্রাভেলসের একটি হিনো একে মডেলের বাসে করে পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে। এবং কেন আমি এই ট্রাভেল ব্লগটিকে সবচেয়ে বাজেট ট্রাভেল ব্লগ বলে আখ্যা দিয়েছি সেই বিষয় সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। সম্পূর্ণ ট্রাভেল ব্লগটিকে এক্সপ্লেন করার জন্য আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আমার 12তম ট্রাভেল ব্লগটি, ট্রাভেল উইথ সরকার ট্রাভেলস। ট্রাভেলটি শুরু করার প্রথমেই কিন্তু কাউন্টার আমার সাথে স্ক্যাম করে ফেলে, যেখানে প্রথমে অন্য একটি বাসের কথা বললেও কিন্তু পরবর্তীতে আমাকে এই বাসে তুলে দেওয়া হয়। যেখানে এই বাসটিকে দূর থেকে দেখলে একটু ফিটফাট মনে হলে ভিতরে এই বাসটি সম্পূর্ণ সদরঘাট। পাবনা বাইপাস কাউন্টার থেকে কিন্তু আমি এই টু সিটটি সংগ্রহ করি, যেখানে আমার টিকিট প্রাইস ছিল 500 টাকা। কিন্তু জার্নি করাকালীন আমার মনে হয়েছে যে আমি 500 টাকা কিন্তু সিরাজগঞ্জের নদীর জলে ফেলে দিয়েছি। কেন আমি ট্রাভেল ব্লগটিকে বাজে বলেছি আস্তে আস্তে কিন্তু সামনে তো এক্সপ্লেন করব, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা। আমি যে বাসটিতে ভ্রমণ করছি সেটি হলো হিনো একে মডেলের প্রায় 8 থেকে 9 বছর পুরানো একটি বাস। কাউন্টার থেকে 5টা 15 মিনিটে গাড়ি ছাড়ার কথা থাকলেও কিন্তু পরবর্তীতে 5টা 30 মিনিটে গাড়ি ত্যাগ করে কাউন্টার থেকে। সেটা নিয়ে আমার কোনো প্রকার অভিযোগ ছিল না, কিন্তু পাবনার বাইপাস কাউন্টার থেকে শুরু করে কিন্তু শাহজাদপুর কাউন্টার পর্যন্ত তাদের স্টাফ দ্বারা সম্পূর্ণ বাসটির সামনের অংশ পরিপূর্ণ ছিল এবং এই বাসের গাইড হিসেবে ছিলেন 2 জন এবং বাসটির A1 A3 এবং A4 এ কিন্তু কোম্পানির 4 জন স্টাফ ছিলেন। এই লোকগুলো কি আদৌ বাসে স্টাফ ছিলেন কিংবা রাস্তা থেকে তোলা যাত্রী ছিল সে সম্পর্কে কিন্তু আমি কোনো প্রকার তথ্য দিতে পারবো না। তো প্রায় 25 মিনিট জার্নি করার পর কিন্তু আমরা আতাইকুলা বাজারে এসে পৌঁছাই। আতাইকুলা বাজার থেকে কিন্তু কোম্পানির স্টাফ নামধারী আরো 4 জন গাড়িতে উঠে পড়ে, যাদের 2 জনকে কিন্তু আপনারা বর্তমানে ইঞ্জিন কভারের উপর দেখতে পাচ্ছেন। আমার ভ্রমণকারী বাসের ড্রাইভার সাহেব কিন্তু বেশ স্কিলফুল ছিলেন, যিনি সম্পূর্ণ রাস্তাটিকে বেশ ভালোভাবে কভার আপ করতে পেরেছেন। এছাড়া আমার অনেক ইচ্ছে ছিল যে আমি পাবনার কিছু সুন্দর ভিউ ক্যামেরা ক্যাপচার করব, কিন্তু বনেটে বসে থাকা লোকজনদের জন্য কিন্তু আমার সেটা পসিবল হয়নি। গাড়ির কন্ডিশন তেমন একটা ভালো ছিল না, যার কারণে একটা সময় আমার মনে হয়েছিল যে আমি ভিডিও করা বন্ধ করে দেই। মূলত বাসের A টু সিট থেকে কিন্তু রাস্তার সুন্দর ভিউগুলো উপভোগ করা যায় খুব ভালোভাবে, কিন্তু এই বাসে জার্নি করাকালীন আমার মনে হয়েছিল যে আমি A টু সিট টিকেটে কিন্তু সবচেয়ে বড় ভুল করেছি। এছাড়া বাসের স্টাফ এবং গাইডের ব্যবহার কিন্তু খুব বাজে ছিল। বেশ কিছু দূর এগিয়ে যাওয়ার পর কিন্তু আমরা কিছু ছাত্রীকে দেখতে পাই যারা বাইক নিয়ে ট্রাকের পিছনে বাউলা বাউলি করছিল। যেহেতু এটি 2 লেনের রাস্তা, সো কোনোভাবে যদি ট্রাকটি ব্রেক করে তাহলে বাইকটি কিন্তু খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করবে, যার পর সম্পূর্ণ দোষটি কিন্তু ট্রাক ড্রাইভারের উপর চাপানো হবে। কিন্তু ছাত্রী বাইকাররা যে ট্রাকের পেছনে কি করছিল সেটি সম্পর্কে কিন্তু কেউ কোনো কিছু জিজ্ঞেসও করবে না। ঠিক এইভাবে কিন্তু স্টাফরা আমার ভিডিওটিকে বারবার নষ্ট করছিল। ভেবেছিলাম এরকম কয়েকটা ফাঁকা ফ্রেমে ভিডিও নেব, কিন্তু সেটা আমার পক্ষে পসিবল হয়নি, যার জন্য ট্রাভেল করাকালীন কিন্তু আমার বেশ খারাপ লেগেছে। আনুমানিক 6:30টার কাছাকাছি কিন্তু আমরা শাহজাদপুর এসে পৌঁছাই। শাহজাদপুর আসার পর কিন্তু কাউন্টার থেকে বলা হয় যে সম্পূর্ণ গাড়ি বুক হয়ে গিয়েছে। তো আমি সুপারভাইজার ভাইকে সুন্দর মতন জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা কি আর কোনো যাত্রী নেবেন বনেটে। তিনি আমাকে আশ্বাস দিলেন যে না, আমরা কোনো যাত্রী নেব না বনেটের জন্য। অন্যদিকে বাসের চালক সহকারীর ব্যবহার অনেক খারাপ ছিল। এই প্লেসে আসার পর বাসের সহকারী চালককে আমি সুন্দরভাবে বললাম যে ভাই সামনে লাইটটা কি একটু বন্ধ করা যায়। তিনি আমাকে বলে উঠলেন না, করা যায় না, কারণ যাত্রী কাউন্টিং করছে সুপারভাইজার সাহেব। পরপরে তিনি আমাকে বলে উঠলেন যে আপনি কার পারমিশনে বাসের থেকে ভিডিও করছেন। আমি তাকে সুন্দরভাবে বললাম ভাই আমি ট্রাভেল ব্লগ করছি। সে আমাকে বলে উঠল সরকার ট্রাভেলসে কোনো বাসের ভেতর থেকে ভিডিও করার পারমিশন নেই। আমি কার পারমিশনে ভিডিও করছি সেই পারমিশন যদি তাকে দেখাই। তার এই কথা শুনে আমি একটু বিরক্ত সুরে বললাম যে আপনাদের কাছে ভিডিও করার পারমিশন নেই, সেই অনুমতিটি আমাকে দেখান, আমি আমার ভিডিও করার অনুমতি আপনাকে দেখাচ্ছি। এরপর গাইড সাহেব এসে কিন্তু আমাকে বলেন আপনি ভিডিও করেন, এবং বাসের সহকারী চালককে বলেন তোমাকে এত কথা বলতে বললো কে। এবং এখান থেকে কিন্তু শুরু হয় বিপত্তি। বেশ কিছু দূর যাওয়ার পর কিন্তু চালক সহকারী গাড়ির বনেটে একজন যাত্রী তুলে, যাকে আপনারা বর্তমানে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যেখানে গাইড সাহেব আমাকে প্রথমে আশ্বাস দিয়েছিলেন যে তারা গাড়িতে আর কোনো প্রকার যাত্রী তুলবেন না। তার মানে বোঝা গেল যে প্রথম থেকে আমার সাথে তারা স্ক্যাম করে চলেছে। প্রথমত সরকার ট্রাভেলস কাউন্টার থেকে আমাকে একটি গাড়ি দেওয়ার কথা বলে কিন্তু অন্য গাড়ি গছিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তারা কিন্তু সম্পূর্ণ রাস্তা তাদের স্টাফ দ্বারা সামনের অংশটিকে পরিপূর্ণ করে রাখে। তার উপর সরকার ট্রাভেলসের এই বাসে তাদের স্টাফের ব্যবহার কিন্তু বেশ খারাপ ছিল। এখানে কিন্তু ভোগান্তি শেষ নয়। হাটিকুমুল ইন্টারচেঞ্জে এসে যখন আমরা হাতের ডান দিক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই, তখনই বাজে আরেক সমস্যা। দিনাজপুর রংপুরগামী রাস্তা থেকে কিন্তু একটি অটোরিকশা ইন্টারচেঞ্জের রাস্তা ক্রস করছিল। তখনই আমাদের গাড়ির ড্রাইভার সাহেব যখন একটি ডিপার বাড়ি মানে তখনই গাড়ির 4টি লাইট একসাথে কেটে যায়।
যার পর ড্রাইভার সাহেব সহ কিন্তু গাড়ির স্টাফরা বেশ চিন্তিত হয়ে পড়ে যে তারা ঢাকায় কিভাবে পৌঁছাবে, কারণ বর্তমানে এখন গাড়িতে সচল রয়েছে একটি এলইডি এবং একটি হ্যালোজেন হেডলাইট, যা দিয়ে বর্তমানে ঢাকা যাওয়া কিন্তু বেশ টাফ হয়ে যাবে গাড়ির স্টাফদের জন্য। বেশ কিছু দূর এগিয়ে যাওয়ার পর কিন্তু আমরা রংওয়েতে উঠে পড়ি শুধুমাত্র ন্যাশনাল ফুড ভিলেজে আমাদের 25 মিনিটের হোটেল বিরতি দেওয়ার জন্য। এখানে আসার পর আমি দেখতে পাই যে ড্রাইভার সাহেব সহ গাড়ির স্টাফরা কিন্তু লাইট নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে কিন্তু আমার হেভি ক্ষুধা পায়, যার জন্য আমি সেখান থেকে একটি কাবাব এবং নান রুটি অর্ডার করি, যা খাওয়ার পর আমার মনে হয়েছিল যে ওয়েস্ট অফ মানি, আর কিছুই না। মানে টিকিটের 500 টাকা সহ আমার এই 250 টাকা কিন্তু সম্পূর্ণ জলে গেল বলে আমার মনে হয়। অন্যদিকে ন্যাশনাল ফুড ভিলেজে কিন্তু হানিফ সহ বাংলাদেশের অনেক নামি দামি অপারেটরের সমাগম রয়েছে বর্তমানে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক কাঠঘর পোড়ানোর পরও কিন্তু গাড়ির স্টাফরা কোনোভাবে গাড়ির লাইটগুলোকে সচল করতে পারেনি, যার 25 মিনিট পর আমরা আবারও আমাদের ঢাকাগামী যাত্রা শুরু করি। হোটেল ব্রেক শেষ করে আবারও দেখতে পেয়ে যে গাড়ির বনেটে স্টাফরা আরও একজন যাত্রী নিয়েছেন। গাইড সাহেবকে যখন আমি কথাটি জিজ্ঞেস করতে যাই তখন তিনি আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বারবার, যার জন্য আমি তাকে 2-3 বার ডাক দিয়ে জিজ্ঞেস করার পরও তিনি আমাকে কোনো উত্তর দেননি। পরবর্তীতে যখন তাকে আমি আবার জিজ্ঞেস করি, তিনি আমাকে বলেন যে এই যাত্রীটি নাকি তাকে কাউন্টার থেকে দেওয়া হয়েছে গাড়িতে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখানে আমার একটি প্রশ্ন রয়েছে যে সরকার ট্রাভেলস পাবনা জেলার বেশ সুনামধন্য একটি অপারেটর, তারা কিভাবে গাড়ির বনেটে যাত্রী পরিবহন করতে পারে? তাছাড়া গাড়ির সম্পূর্ণ যাত্রীর হাতে টিকিট থাকলেও কিন্তু এই 2 জন যাত্রীর হাতে কোনো প্রকার টিকিট ছিল না। এছাড়া হাটিকুরমুল ইন্টারচেঞ্জের আগে যে যাত্রীটিকে গাড়িতে উঠানো হয়েছিল তিনি কিন্তু কনস্ট্যান্ট বেপ খাচ্ছিল, যার জন্য গাড়ির ভেতরে যে মহিলা যাত্রীরা ছিল তাদের বেশ সাফোকেশন হচ্ছিল। গাইড সাহেবকে বেশ অনেকবার কমপ্লেন করার পরেও কিন্তু তিনি এই বিষয়ে কোনো প্রকার পদক্ষেপ নেননি, যার সম্পূর্ণ দোষটি কিন্তু সরকার ট্রাভেলসেরই। কারণ আপনারা অদক্ষ এবং ট্রেনিংহীন গাইড দিয়ে কিন্তু বর্তমানে আপনাদের এই গাড়িটির ট্রিপ পরিচালনা করেছেন। যাই হোক, হোটেল ন্যাশনাল ফুড ভিলেজ থেকে কিন্তু আমরা বেশ কিছুদিন এগিয়ে আসার পর খুব দ্রুত যমুনা সেতুর টোল প্লাজায় চলে আসি এবং আমরা টোল দিয়ে কিন্তু খুব দ্রুততার সাথে যমুনা সেতুতে উঠে পড়ি। তবে চলুন গাড়ির মেইন ইঞ্জিন সাউন্ডের সাথে যমুনা সেতুর রাতের সৌন্দর্যতা উপভোগ করে আসা যাক। যদি কেউ উপভোগ করতে না চান তাহলে স্কিপ করে সামনে চলে যেতে পারেন।
যমুনা সেতু থেকে নামার সময় কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, গাড়ির ব্রেকেও সমস্যা রয়েছে, যেটা তেমনভাবে বোঝা পসিবল নয়, কারণ গাড়ির ড্রাইভার সাহেব কিন্তু বেশ স্কিলফুল ছিলেন। গাড়িটি যেখানে ব্রেক করছিল তার 100 থেকে 150 গজ সামনে গিয়ে কিন্তু গাড়িটি থামছিল। ফলে আমার ভ্রমণকারী বাসের ড্রাইভার সাহেব কিন্তু বুঝে বুঝে গাড়িটি ব্রেক করছিল, যেখানে ব্রেক করা প্রয়োজন সেখানে করছিল, না হলে কিন্তু গাড়ি খুব স্লোলি চালাচ্ছিল। হাটিকুমল ইন্টারচেঞ্জে আসার আগে পর্যন্ত কিন্তু আমাদের গাড়ির অ্যাভারেজ স্পিড ছিল 80 থেকে 90 কিলোমিটারের উপরে, কিন্তু যখন আমরা সিরাজগঞ্জের আশেপাশে চলে আসি এবং টাঙ্গাইল পর্যন্ত যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের গাড়ির স্পিড ছিল প্রায় 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ার। যখন আমরা সিরাজগঞ্জ হাইওয়ে শেষ করে টাঙ্গাইল হাইওয়েতে উঠবো তখনই কিন্তু একতা ট্রান্সপোর্টের একটি হিনো একে 1 মডেলের বাস আমাদেরকে এমনভাবে ওভারটেক করে যে সে আমাদেরকে এক নিঃশ্বাসে ওভারটেক করে হারিয়ে যায়। 9টা বাজার 10 মিনিট আগে কিন্তু আমরা টাঙ্গাইল এলেঙ্গা এসে পৌঁছাই। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে কিন্তু গাবতলীর দূরত্ব প্রায় 40 কিলোমিটার, যেটি পার করতে আমাদের আরও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে। টাঙ্গাইলের এলেঙ্গা এসে কিন্তু আমাদের গাড়ি থেকে একজন যাত্রী নেমে যায় এবং আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো টাঙ্গাইলের নাটিয়াপাড়া। যেহেতু আমাদের গাড়িতে লাইটের সমস্যা রয়েছে, পাশাপাশি গাড়ির ব্রেকের সমস্যা রয়েছে, তো ড্রাইভার সাহেব কিন্তু গাড়িটিকে খুব স্লোলি চালাচ্ছিলেন। এখানে আমি ছোট করে বলি যে হিনো একে 1 মডেলের বাসগুলো কিন্তু বাংলাদেশের আবহাওয়ার সাথে বেশ ভালো ম্যাচ করেছে। যদি প্রপার মেনটেন্যান্সে এই বাসগুলো রাখা যায় তবে কিন্তু এই বাসগুলো দিয়ে 1 যুগের বেশি সময় ধরে সার্ভিস প্রদান করতে পারা পসিবল হয়। ফলস্বরূপ কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম লটের হিনো একে 1 মডেলের 1 ইউনিট বাস এখন পর্যন্ত শ্যামলী এনা ট্রাভেলস এবং 1 ইউনিট বাস নাবিল পরিবহনের পরে সার্ভিস প্রদান করছে, যা আমার নিজের চোখে দেখা। কিন্তু সরকার ট্রাভেলসের এই বাসটি ওই বাসগুলোর তুলনায় বেশ নতুনই, যেখানে ধারণা করা যাচ্ছে ওই দুটি বাস কিন্তু 2003 সালে বাংলাদেশে আসে। ওই অনুযায়ী গণনা করতে গেলে কিন্তু ওই বাসগুলোর বয়স প্রায় 22 থেকে 23 বছর। ওই দিক থেকে বিবেচনা করতে গেলে সরকার ট্রাভেলসের এই বাসটি বর্তমানে বেশ অবহেলায় রয়েছে, যার জন্য বাসটির অবস্থা বেশ নাজুক। যাই হোক, আমরা টাঙ্গাইলের নাটিয়াপাড়া পার করে কিন্তু বেশ অনেক দূরে চলে এসেছি। চলুন টাঙ্গাইলের সেই 6 লেনের রাস্তার রাতের সৌন্দর্যতা উপভোগ করে সাথে গাড়ি মেইন ইঞ্জিন সাউন্ডের সাথে যদি কেউ উপভোগ করতে না চান তাহলে স্কিপ করে সামনে চলে যেতে পারেন। যেহেতু শীতকাল ছিল, সো রাতের আবহাওয়া কিন্তু বেশ শীতল ছিল, যার জন্য আমি হুডির হুড পরে জার্নি উপভোগ করছিলাম। কিন্তু রাস্তার কয়েকটি জায়গায় কুয়াশা থাকলেও কিন্তু সম্পূর্ণ রাস্তা ক্লিয়ারই ছিল। এছাড়া আমি ধারণা করেছিলাম যে সিরাজগঞ্জের ব্রিজের ঢালে কিংবা টাঙ্গাইল এলেঙ্গা ঢোকার আগে কিন্তু আমাদেরকে বেশ হেভি জ্যাম ফেস করতে হতে পারে, কিন্তু সেটা আর হয়নি। অন্যদিকে আমার S24 আলট্রার চার্জ কিন্তু বেশ দ্রুততার সাথে কমে আসছিল, যার জন্য আমি খুব কম পরিমাণে ভিডিও শ্যুট করছিলাম। অন্যদিকে আমার A51Sও কিন্তু খুব আগেই বন্ধ হয়ে গেছে চার্জের অভাবে। বেশ অনেকক্ষণ পর কিন্তু একতা ট্রান্সপোর্টের ওই বাসটি আমাদের আবারও ওভারটেক করে পিছন থেকে এসে, যার জন্য আমাদের ড্রাইভার সাহেবও কিন্তু বেশ ক্ষেপে গিয়েছিলেন। তিনি হঠাৎ করে দেখতে পাই যে 120 স্পিডের গাড়ি টানছেন। হঠাৎ করে আবারও দেখতে পেলাম যে তিনি 70 থেকে 80 কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছেন। মনে হয় গাড়ির ব্রেকের সমস্যা হচ্ছিল, তাই তিনি যাত্রীদের কথা বিবেচনা করে এই কাজটি করছেন। ব্লগটিকে আর বেশি কন্টিনিউ করবো না, কারণ আমরা বেশ অনেকক্ষণ পার করে ফেলেছি জানি ব্লগটিতে। তো যখন আমার টাঙ্গাইল শেষ করে চন্দ্রার অংশ উঠতে যাব তখনই কিন্তু সিলেনের একটি বাস আমাদেরকে ওভারটেক করে, যেটি আমাদের প্রায় আধা ঘন্টা পরের বাস ছিল। এখন অনেকে বলতে পারেন যে ভাই, আপনি হঠাৎ করে কেন সরকার ট্রাভেলসের এই বাসটি টিকিট ক্রয় করেন?
তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আমার কাছে অনেক অপশন ছিল, কিন্তু আমি সরকার ট্রাভেলসের এই বাসটির টিকিটটি সংগ্রহ করি, কারণ সরকার ট্রাভেলসের এই বাসটির এসিএস ছাড়া কিন্তু অন্য কোনো অপারেটরের এসিএস খালি ছিল না। শুধুমাত্র ট্রাভেল ব্লগ করার জন্য কিন্তু আমি সরকার ট্রাভেলসের এই বাসটিকে বেছে নিই। যাই হোক, দুঃখের কথা বাদ দিয়ে সুখের কথা আসি, যে বাসটির ড্রাইভারের জন্য কিন্তু আমি আমার ট্রাভেল ব্লগটিকে বেশ এনজয় করতে পেরেছি, কারণ ড্রাইভার সাহেবের স্কিল বেশ ভালো ছিল। প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা আপনাদের গাড়ির স্টাফদেরকে বলবেন যাতে যাত্রীদের সাথে একটু ভালো ব্যবহার করে। চালক সহকারী ব্যবহার অনেক খারাপ ছিল এবং গাইডের ব্যবহার কিন্তু মোটামুটি মানের ভালো ছিল। যাই হোক, জার্নি কন্টিনিউ করতে করতে কিন্তু আমরা চন্দ্রা এসে বেশ বড় একটি জ্যামের দেখা পাই, যা আমাদেরকে বেশ ভুগিয়েছে। যেখানে আমরা রাত 10টায় ঢাকায় ঢুকতে পারতাম শুধুমাত্র এই জ্যামের জন্য, কিন্তু আমরা সেই ঢুকি রাতের 1টা বাজে। জ্যামের মধ্যে বসে একটু মজা নিচ্ছিলাম যে হানি ট্রাভেলস নাকি হানি পরিবহনের একটি বাসকে পেছন থেকে কে জানি চুম্মা দিয়ে দিছে, কিন্তু গাড়ির কন্ডিশন দেখে মনে হলো গাড়িটিকে কিছুদিন আগে গ্যারেজ থেকে বের করা হয়েছে। তো 1 ঘন্টা এক জায়গায় বসে থাকার পর কিন্তু আমরা আবারও জার্নি শুরু করি ভাঙাচোরা রাস্তা দিয়ে। হাতের ডান পাশে যে সরকার ট্রাভেলসের বাসটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত আমার ট্যুরমেট হওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, এই ভাঙাচোরা গাড়িটি আমার ট্যুরমেট হয়ে যায়। তো 2.5 ঘন্টা জ্যাম ঠেলে কিন্তু আমার নবীনগর এসে পৌঁছায়, যেখান থেকে আমাদের গাবতলীর দূরত্ব আর মাত্র 25 কিলোমিটার। প্রথমত তখন 11:30টার বেশি বাজে, তো রাস্তা খালি রয়েছে। দ্বিতীয়ত যেহেতু রাস্তায় বেশ ভালো মানের লাইট রয়েছে, সো আমাদের ড্রাইভার সাহেব কিন্তু গাড়িটিকে বেশ এগ্রেসিভলি এগিয়ে নিয়ে যাচ্ছিল। যেহেতু জ্যাম থাকার কারণে রাস্তায় অনেক যাত্রী নেমে যায়, সো গাড়ির সামনে যে যাত্রীগুলো ছিল তারা কিন্তু গাড়ির পেছনের অংশে সিটগুলোতে গিয়ে বসে পড়ে। তো আমাদের গাড়ির থেকে কিন্তু শাহবাগ ক্যান্টনমেন্ট সহ হেমায়েতপুর, বলিয়াপুর এবং আমিনবাজার অনেক যাত্রী নেমে যায়, এবং আমার সর্বশেষ ডেস্টিনেশন হলো টেকনিক্যাল, যেখানে আমি নেমে কিন্তু বাসার জন্য গাড়ি ধরবো। যখন টেকনিক্যাল এসে আমার ছোট একটি সিগন্যালে পড়ি, তখন গাইড সাহেব এসে কিন্তু আমার কাছে সরি বলেন। তো আমি তাকে বলি যে ভাই, সরি বলার কিছু নেই, আপনারা জাস্ট আপনাদের যাত্রীদের একটু খেয়াল রাখবেন। সর্বশেষ টেকনিক্যাল এবং মাজার রোডের জ্যাম খেটে কিন্তু রাত 1:06 আমাকে আমার ভ্রমণকারী বাসটি টেকনিক্যাল মোড়ে নামিয়ে দেয়, যেখান থেকে আমি আমার বাসায় যাওয়ার গাড়ি পেয়ে যাব। সত্যি কথা বলতে আমার কাছে কমফোর্টেবল জার্নি করার জন্য কিন্তু স্কিনি এবং স্লিপার কোচে অপশন থাকা সত্ত্বেও আমি হিনুয়েটো ওয়ানজে মডেলের এই বাসটিকে বেছে নিই, কারণ আমার একটু থ্রিলিং জার্নির প্রয়োজন ছিল। সেক্ষেত্রে সরকার ট্রাভেলসের এই বাসটি কিন্তু আমাকে সম্পূর্ণভাবে নিরাশ করেছে। যেহেতু সরকার ট্রাভেলসের বাসে প্রথমে জার্নি করে আমি তেমন একটা ভালো ফিডব্যাক পাইনি, সো পরবর্তীতে কিন্তু সরকার ট্রাভেলসের কোনো বাসে আমি আর জার্নি করব না। জার্নি রেটিং দিতে হলে কিন্তু আমি এই জার্নি রেটিংটিকে 10-এ 5 দিব, যেখানে আমি চালকের 10-এ 10 দিব এবং গাড়ির কন্ডিশন হিসেবে গাড়িকে আমি 10-এ 2 দিব, এবং গাড়ির গাইড এবং গাড়ির চালক সহকারীকে কিন্তু আমি 10-এ 2 দিব। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিওর লিঙ্কটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।